গুড আফটারনুন এভরিবডি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। তোমাদের ফোর্থ সেমিস্টারে অপশনাল পেপার যেটা রয়েছে, সেই অপশনাল পেপারে যে বিষয় এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন, অর্থাৎ পরিবেশ শিক্ষা ও জনশিক্ষা, এই বিষয়ে আমরা একটু অধ্যয়ন করব। তো প্রথমে বলে রাখি, আমাদের এটা জানতে গেলে বা এই কোর্সটা সম্পর্কে অবগত হতে গেলে পরিবেশ, জনশিক্ষা ইত্যাদি সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে পরিবেশ কি। সেই পরিবেশ অর্থাৎ মানুষ তার পরিমণ্ডল, জল, আলো, বাতাস সবকিছু, জীবমণ্ডল ইত্যাদি নিয়ে যে একটি গোষ্ঠীর মধ্যে বসবাস করে, সেটাকে আমরা খুব সহজভাবে পরিবেশ বলে থাকি। তো এই পরিবেশ এবং জনশিক্ষা, এটা বর্তমান যে এডুকেশনাল সিস্টেম, সেখানে খুব প্রাসঙ্গিক এবং খুব প্রয়োজনীয় বিষয় হিসেবে প্রতিপন্ন হচ্ছে। এই পরিবেশ শিক্ষা এবং সেই পরিবেশ শিক্ষার মধ্য দিয়ে মানুষকে আরো অনেক বেশি সচেতন করে তোলা, পরিবেশের মধ্যে নিহিত যে সমস্ত বিষয় সমূহ রয়েছে সেগুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা লব্ধ হওয়া, এগুলো কিন্তু একজন শিক্ষার্থী ভীষণ প্রয়োজন। শুধু শিক্ষার্থী বলবো না, একজন প্রকৃত নাগরিক হতে গেলে পরিবেশ শিক্ষা এবং পরিবেশ শিক্ষার মধ্য দিয়ে তার চেতনাবোধকে জাগ্রত করা ভীষণ প্রয়োজনীয় বিষয়। তো সেই অর্থে আমাদের এই পরিবেশ শিক্ষা এবং জনশিক্ষা, এই বিষয়টিও অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বিষয়। আমরা একদম প্রথমে ইউনিট 1 যেটা রয়েছে, সেখানে রয়েছে কনসেপ্ট অফ পপুলেশন এডুকেশন। কনসেপ্ট অফ পপুলেশন এডুকেশন সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো একদম প্রথমে আমরা পপুলেশন কি বা পপুলেশন সম্পর্কে ধারণাটা একটু নিয়ে নেওয়া ভালো। ল্যাটিন শব্দ পপুলাস কথা থেকে পপুলেশন শব্দটি এসেছে। পপুলাস কথার অর্থ হল জনগোষ্ঠী, অর্থাৎ একটি দেশ বা কোনো গ্রাম বা কোনো শহর ইত্যাদির জনসংখ্যা বোঝানোর জন্য আমরা জনসংখ্যা কথাটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে জনসংখ্যা একটি গতিশীল বাস্তুসংস্থান সম্পর্কিত বিষয়। অর্থাৎ জনসংখ্যা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কোনো শহর বা কোনো গ্রাম বা কোনো নির্দিষ্ট যে এরিয়া রয়েছে, সেই নির্দিষ্ট এরিয়া মধ্যে কত সংখ্যক মানুষ বসবাস করে, সেই সমস্ত মানুষের জীবিকা, তাদের এডুকেশন, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের কর্ম বা উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস ইত্যাদি সমস্ত কিছু বিষয়, এবং যার মধ্য দিয়ে প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সুন্দর সুভর সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রাসঙ্গিকতা রয়েছে। তাই জনসংখ্যা বা জনসংখ্যা বিষয়ে অধ্যয়ন করা বা জনসংখ্যা বিষয়ক ধারণা নেওয়া আমাদের ক্ষেত্রে ভীষণ অবশ্যম্ভাবী বা আমাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় একটি বিষয়বস্তু। তো জনসংখ্যার
বৈশিষ্ট্য কি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। বাস্তুবিদ্যা বা ইকোলজির দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট অঞ্চলে বা ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ একই প্রজাতিভুক্ত জীবের সমষ্টিকে ওই প্রজাতির জনসংখ্যা বলে। অর্থাৎ আবার বলেছি, বাস্তুবিদ্যা বা ইকোলজির দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট অঞ্চলে বা ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ। অর্থাৎ আমি যদি ভারতবর্ষের কথা বলি, তো ভারতবর্ষের যে ভৌগোলিক সীমা, ভারতবর্ষের সেই ভৌগোলিক সীমার মধ্যে কত সংখ্যক মানুষ বসবাস করে, অর্থাৎ একই প্রজাতিভুক্ত। আমি যদি মানুষের প্রজাতির কথাই বলি, তাহলে একই প্রজাতির মানুষ বা একই প্রজাতিভুক্ত জীব যা মানুষ হিসেবে প্রতিপন্ন করি, তো সেই প্রজাতিকেই আমরা জনসংখ্যা বলি। তো জনসংখ্যার সম্পর্কে ভালোভাবে অবগত হতে গেলে আমাদের জনসংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে অবহিত হতে হয়। তাই প্রথমেই বলা হয় তার বৈশিষ্ট্যগুলো হলো, জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমেই বলি জনসংখ্যার ঘনত্ব, পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি ডেনসিটি অর্থাৎ ঘনত্ব, পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব। আমরা এটা যদি একটু বিশ্লেষণাত্মকভাবে দেখি, তাহলে পপুলেশন ডেনসিটি বলতে বোঝায়, ধরো একটা গ্রামে যত পরিমাণ মানুষ বসবাস করে বা গ্রামের মানুষের সংখ্যা অনুযায়ী তার ঘনত্ব বা ডেনসিটি যেরূপ হয়, নিশ্চিতভাবে শহর বা শহরাঞ্চল, আরবান বা সেমি আরবান এরিয়াগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি থাকে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ভ্যারি করে ভৌগোলিক পরিমণ্ডল বা বসবাসের উপযোগিতা এই নিরিখে, বা সুযোগ সুবিধা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, মেডিকেল বা স্বাস্থ্য ব্যবস্থা, কর্ম ব্যবস্থা ইত্যাদি সমস্ত কিছুর উপর জনসংখ্যার ঘনত্ব গাঢ় হবে না জনসংখ্যার ঘনত্ব খুব কম হবে, এটা কিন্তু ডিপেন্ড করে থাকে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব, আমরা যদি আরবান বা সেমি আরবান বা মেগা সিটির কথা বলি, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানকার সুযোগ সুবিধা সমস্ত দিক থেকে অনেক বেশি বলে সেই জায়গার জনঘনত্ব অনেক বেশি। আবার যদি আমরা আরবান বা সেমি আরবান সেই শহর বা শহরাঞ্চলের কথা বলি, সেখানকার জনঘনত্ব মেগা সিটি এর তুলনায় বেশ কিছুটা কম। আবার যদি আমরা গ্রামের কথা বলি, তো গ্রামের জনঘনত্ব তার থেকেও কম। আবার যদি আমরা খুব রিমোট ভিলেজ বা প্রত্যন্ত গ্রাম, যেখানে সুযোগ সুবিধা অনেক কম, যেখানে মানুষের যে স্বাভাবিক জীবনযাপনের করার জন্য যে স্বাভাবিক যে প্রয়োজনীয় বিষয়সমূহ রয়েছে, সেগুলোও যখন ঠিকঠাক না থাকে, খুব স্বাভাবিকভাবেই সেখানকার জনঘনত্ব অনেক কম হয়। অর্থাৎ জনঘনত্ব বলতে এখানে বোঝাচ্ছে কি, তাহলে কত পরিমাণ লোক বা কত সংখ্যক মানুষ একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে বসবাস করে থাকে। নেক্সট আসছি আমরা জন্মহার, নাটালিটি। নাটালিটি, জন্মহার। জন্মহার এটাও কিন্তু জনঘনত্বের একটা বড় বিষয়। সেটা কি, অর্থাৎ আমরা যদি জন্মহার বা জন্মহারটা কিন্তু নিয়ন্ত্রিত করা যায়, অর্থাৎ কোনো গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক
আধুনিক পরিমণ্ডলে মানুষ দেখা গেল তাদের জন্মহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বা সরকারি বিভিন্ন নিয়ম নীতি পালন করার মধ্য দিয়ে সেই অঞ্চলের জন্মহারকে নিয়ন্ত্রিত করতে পেরেছে। তো স্বাভাবিকভাবেই দেখা যায় কি সেখানকার পপুলেশন ডেন্সিটিটা অনেক কম হবে। আমরা যদি বা এক্ষেত্রে একটা বিষয় খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। একটু উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমরা যদি বলি যে জন্মহার নিয়ন্ত্রণের যে উপায়সমূহ, যেটা শিক্ষিত মানুষদের মধ্যে সেই সচেতনতা থাকার ফলে তারা কি করে যে একটি বা দুটি বেশি সন্তান জন্মানোর ক্ষেত্রে তারা ভাবনা চিন্তা করে থাকে। কিন্তু যদি অশিক্ষিত মানুষ হয় বা তারা যদি অধিক জন্ম হলে তার যে সমস্যাগুলো কী কী বা অনেক সন্তান হলে তার সমস্যাগুলো কী হয় বা পরবর্তীকালে সেটা ফল কী হতে পারে সেটা সম্পর্কে যদি তার ধারণা না থাকে, সেই সামান্য ধারণাটুকু যদি না থাকে, তাহলে কি হবে, সেই জনগোষ্ঠী বা সেই সম্প্রদায় বা সেই পরিবারে অনেক মানুষ জন্ম নেবে, খুব স্বাভাবিকভাবেই সেখানকার জন্মঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা যদি একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখি, অ্যানালিটিক্যাল ভিউজে যদি আমরা ব্যাপারটাকে দেখি, তাহলে আমরা দেখব যে গ্রামের অশিক্ষিত মানুষ বা কোনো একটি জনগোষ্ঠী যারা তত বেশি শিক্ষার আঙিনায় আলো এখনো পায়নি, তাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা যথেষ্টভাবে তাদের জন্মহারটা অনেক বেশি। আবার কোন শিক্ষিত মানুষ শহরাঞ্চল বা গ্রামেও হতে পারে, দেখা যায় যে অধিক মানুষ জন্মানোর যে একটা প্রভাব বা অনেক মানুষ জন্মালে সেক্ষেত্রে তার ভরণ পোষণ, তার শিক্ষা, তার স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে যে সে অ্যাওয়ার হয়ে থাকে, তার যদি সচেতনাত্মক দৃষ্টিভঙ্গি থাকে, দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের জনসংখ্যা বা অধিক জনসংখ্যা হয়ে ওঠে না। অর্থাৎ জন্মহারটা পপুলেশন ডেন্সিটির একটা মস্ত বড় বৈশিষ্ট্য। নেক্সট আসছি মৃত্যুহার বা মর্টালিটি। মৃত্যুহার বা মর্টালিটি, এই মৃত্যুহার বা মর্টালিটি বলতে কি বোঝায়? আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিজ্ঞানের দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি। তো এই বিজ্ঞানের প্রভাবে বা বিজ্ঞানের যে ভালো দিক হিসেবে জন্মহার নিয়ন্ত্রণ বা মৃত্যুহার নিয়ন্ত্রণ দুটোকেই কিন্তু সম্ভব হয়েছে। এটা বলা যেতে পারে দিস ইজ দ্য গিফট অফ সায়েন্স, বিজ্ঞানের দান বলা যায়। অর্থাৎ কোনো রোগ বা কোনো প্যান্ডামিক সিচুয়েশন যার ফলে হয়তো অনেক মানুষ একসঙ্গে মারা যেতে পারত, কিন্তু সেক্ষেত্রে বিজ্ঞানের কৌশলে বা বিজ্ঞানের নতুন বিভিন্ন মেডিসিন আবিষ্কারের ফলে সেই মৃত্যুহারকে আমরা অনেকটা কমিয়ে আনতে পারি। খুব স্বাভাবিক প্রেজেন্ট সিচুয়েশন যদি আমরা লক্ষ্য করি, যে মডার্ন প্যান্ডামিক সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে একটা কোভিড-19 সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখন নিজেদেরকে নিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যায় কি আধুনিক বিজ্ঞান এতটাই উন্নত যে আমরা খুব শীঘ্রই কোভিড-19 ভ্যাকসিনেশন আমরা শুরু করে ফেলছি। অর্থাৎ যত বড় সমস্যা হোক না কেন, যত রোগের প্রাদুর্ভাব হোক না কেন, বিজ্ঞানের আবিষ্কার বা মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্ট আমাদের মৃত্যুহারকে অনেক বেশি ডিক্রিজ করে দিয়েছে। তো এটা যদি না হতো তাহলে কিন্তু মৃত্যুর হার, রেট অফ ডেথ অনেক বেশি হতো অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং শুধু তাই না, ইন টাইম অফ কোভিড-19 সিচুয়েশন আমরা এটা দেখেছি
বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করা, অর্থাৎ মাস্ক পরা বা নিজেদেরকে দূরে রাখা, অনেকটা কিপ ডিস্টেন্স, বা কোনো মানে কোভিড-19 কোনো সিম্বল দেখা দিলে তার কি পদক্ষেপ নেওয়া, কি নির্ধারিত মেডিসিন কিছু অ্যাপ্লাই করা, বা আমাদের কিভাবে থাকলে পরে কোভিড-19 থেকে মুক্তি পাওয়া যায়, এই যে প্রসেসগুলো, এবং খুব শীঘ্রই ভ্যাকসিনের আবিষ্কার খুব স্বাভাবিকভাবেই আমাদের ডেথ রেটকে অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক বেশি ডিক্রিজ করে দিয়েছে। তার মানে এটা একটা খুব বার্নিং ইস্যু যে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের দান। তো এটা জনসংখ্যা বৈশিষ্ট্যের একটা মস্ত বড় বলা যায় মস্ত বড় দান, মানে জনসংখ্যা বৈশিষ্ট্যের একটা পয়েন্টস বলতে পারি আমরা। নেক্সট আসছি আমরা স্থানান্তরিতকরণ বা মাইগ্রেশন। মাইগ্রেশন বা স্থানান্তরিতকরণ, এই টার্ম মাইগ্রেশন টার্মটি আমরা পেয়েছি মাইগ্রেট থেকে। মাইগ্রেশন কথাটা আমরা পেয়েছি। স্থানান্তরকরণ এটা কি? দেখো, অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি গ্রামের থেকে শহরের জনসংখ্যা অনেক বেশি। তো আজকে যেটাকে আমরা শহর হিসেবে প্রতিপন্ন করছি, আমরা যদি কয়েকশো বছর আগে ফিরে যাই, তো সেই শহর কি শহরই ছিল? নিশ্চয়ই সেই শহরটা শহর ছিল না, তারও অবস্থাটা কিন্তু গ্রামের মধ্যেই ছিল। সেখানেই জমি, সেখানেই জলাধার, যেমন একটা গ্রামের এনভায়রনমেন্ট হওয়া উচিত সেরকম এনভায়রনমেন্টই ছিল, কিন্তু সেটা এখন শহর। তো শহর গড়ে ওঠার পিছনে নিশ্চিতভাবে বেশ কিছু কারণ রয়েছে। সেখানকার ভৌগোলিক পরিমণ্ডল অবশ্যই তার কারণ, এবং সেই সঙ্গে তার যোগাযোগ ব্যবস্থা, বা অনেক দিন ধরে কোনো সভ্যতা এসে সেখানে বসবাস করা, বা তাদের যদি ঐতিহাসিক যে কনসেপ্ট রয়েছে, হিস্টোরিক্যাল যে কনসেপ্ট রয়েছে, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো যে কোনো একটা শহর গড়ে ওঠার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, সেখানে আজ থেকে ধরো কোনো এক শহরে আজ থেকে 50 বছর আগে যে পরিমাণ লোক সংখ্যা ছিল, তো আজকে আমরা দেখেছি প্রেজেন্ট সিচুয়েশনে কি দেখছি না, সেখানকার জনসংখ্যা আরো অনেক বেশি বিস্ফোরিত হয়েছে। তো তার কারণটা অবভিয়াসলি সেখানে জনবিস্ফোরণের পশ্চাৎপদে যে কারণটা থাকে, সেই কারণটা হলো কি বলবো, যে ফ্লোয়িং অফ মাইগ্রেটেড পিপল, অর্থাৎ মাইগ্রেটেড পিপলদের একই সাথে বেশি গিয়ে সেখানে অবস্থান করা। একটু অ্যানালিটিক্যাল ভিউজ যদি দেখা যায়, যে একটা শহরে যে পরিমাণ সুযোগ সুবিধা থাকে, সেখানে বসবাসের সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে দেখা যায় কি সেই সুযোগ সুবিধাগুলো গ্রাম্য জীবনে মানুষ পায় না। এবার কোনো না কোনোভাবে মানুষ তার ভরণ পোষণের জন্য, বা তার পুণ্যবৃত্তির জন্য, বা রোজগারের আশায় তাকে কি করতে হয়, গ্রাম ছেড়ে শহরের দিকে পা বাড়াতে হয়। তাহলে যখন মানুষটি গ্রাম থেকে শহরের দিকে পা বাড়িয়েছে, তো সেই শহরের দিকে পা বাড়ানোর পর সেই শহরে ব্যবসায়িক যোগসূত্র হোক, বা চাকুরি হোক, বা অন্য কোনো জীবিকা অর্জনের জন্য তাকে হয়তো বেশ কিছুদিন
বেশ কিছুদিন তাকে হয়তো শহরে বসবাস করতে হচ্ছে। বেশ কিছুদিন বসবাস করতে করতে দেখা যাচ্ছে যে তাকে স্থায়ীভাবে শহরেই বসবাস করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, তার গ্রামের পরিজনদের নিয়েও তার কর্মস্থলে সবাইকে নিয়ে চলে আসতে হচ্ছে। তার মানে কি, যে মানুষটি গ্রামেই ছিল, সে অনেক বছর আগে হয়তো সে গ্রামেই ছিল, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তাকে সেই গ্রাম ছেড়ে শহরে এসে তাকে বসবাস করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই একটি পরিবার যদি এইভাবে গ্রামে থেকে শহরে চলে আসে, একটির সাথে সাথে আরও যদি অনেক পরিবার শহরে চলে আসে, তাহলে কি হবে? শহরের জনসংখ্যা অটোমেটিক্যালি ইনক্রিজ হতে থাকবে বা বৃদ্ধি পেতে থাকবে। তো এটা একটা মাইগ্রেশন বা স্থানান্তরিতকরণ, এটা কিন্তু একটা মস্ত বড় ফ্যাক্টর পপুলেশনের ক্ষেত্রে বা পপুলেশন ডেন্সিটির ক্ষেত্রে। তো উত্তরোত্তর এই যে ব্যাপারটা, এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে চলছে বা পেয়ে যাচ্ছে। আমরা যদি কলকাতার কথাটাই ভাবি, আজ থেকে 100 বছর আগে কলকাতার যে পরিমাণ জনসংখ্যা ছিল, বর্তমানে সেই জনসংখ্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অবশ্যই সেই যে মাইগ্রেশনটা নট অনলি শুধু যে আমাদের থেকে আমাদের গ্রাম থেকে উঠে গিয়েছে তা নয়, আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ যে শুধু কলকাতাতে গিয়ে বসবাস করছে তা নয়, দেখা গিয়েছে আউট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের অনেক মানুষ মাইগ্রেটেড হয়ে কলকাতাতে এসে বসবাস করছে। তো তখন সুযোগ সুবিধা ইত্যাদির জন্য এসে গেছে, স্থায়ীভাবে থেকে গেছে, তারা এখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই সেখানকার জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমি আজকে তোমাদের এইটুকুই আলোচনা করলাম, ঠিক আছে না? পপুলেশন ডেন্সিটি সম্পর্কে আরও অনেক তথ্য নির্ভর আলোচনা আমরা করব। আজকে প্রথম ক্লাস, যার ফলে খুব বেশি বিস্তারিত করছি না, এটাই তোমরা একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। আর যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, তো একটু ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং নিজেরা করবে। আর সমস্ত ইউনিটগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা যেন থাকে, তাহলে করে কি হবে, যে কোনো কোশ্চেন এলে তোমরা মোটামুটি ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে না? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।